শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। এই সপ্তাহে রয়েছে ভূত শিকারী মেজকর্তার একটি গল্প, ভূত যদি ভুলও হয়। লেখক প্রেমেন্দ্র মিত্র। গল্প পাঠে রয়েছি আমি, সঞ্জীব। মোমবাতির আলোর শীষটা আস্তে আস্তে একবার বাঁ দিকে আর একবার ডান দিকে হেলল। আলোর শিখাটাই যেন পলতে, কেউ অদৃশ্য হাতে সেটা ধীরে ধীরে এদিকে ওদিকে বাঁকিয়ে নোয়াচ্ছে। ঘরটায় এদিকে ওদিকে চাইলাম, না, কোনো দিক থেকে কোনো হাওয়া আসছে না, আসবার উপায়ও নেই। হাওয়া আসবার মতো একটি যে ছোট জানালা আছে, সেটিও ভালো করে বন্ধ করে দিয়েছি বাইরের কনকনে শীতের রাতের ঝড় বৃষ্টির দাপট এড়াতে। তবু এমন আজগুবি ধরনের আলোর শীষটা এদিকে ওদিকে হেলছে যে কেন, তা বুঝতে আমার দেরি হয়নি। কলমটা খাতা থেকে তুলে তাই বেশ কড়া গলাতেই ধমক দিলাম, আবার আবার বিরক্ত করতে এসেছেন? না, ওপরের কথাগুলো আমার নয়, আমি ওসব কিছু কোথাও লিখতে যাইনি। যারা বোঝবার তারা ঠিকই বুঝেছেন যে কোটেশনের মধ্যে দেওয়া কথাগুলো সব মেজকর্তার সেই ছেঁড়াখোড়া খেরোর খাতা থেকে তোলা। কলকাতা শহরের সবচেয়ে লম্বা পাড়ির বাসে পুরনো ধাপার মাঠ ছাড়িয়ে দমদমে যাওয়ার পথে একটা খালি বেঞ্চের ওপর লাল শালুতে বাঁধা বেওয়ারিশ একটা পুঁটুলির মধ্যে যেটা পেয়ে দাবিদার তখনকার মতন কেউ না থাকায় ছেঁড়া খোড়া খাতাটা ঘাটাঘাটি করে মালিকের হদিশ কিছু পেলে তার কাছে পাঠিয়ে দেব, এই করারে বাড়ি নিয়ে এসেছিলাম। ঘাটাঘাটি করে মেজকর্তা বলে একটা নাম ছাড়া আর কিছু নাম ঠিকানার হদিশ তাতে পাইনি বলেই খাতাটা এখনো আমার কাছেই আছে। এ কথাও অনেকে বোধহয় জানেন। মেজকর্তা দালাল লাগিয়ে ভুতুরে কাণ্ডের কোথাও খবর থাকলে তার খোঁজ করতেন। শুধু খোঁজই নয়, শিকারীরা যেমন সব রকমের তোড়জোড় করে বাঘ ভাল্লুক শিকার করতে যায়, তিনিও তেমনই যেতেন ভূতের সন্ধানে। মেজকর্তার ভূত শিকারের বৃত্তান্ত তাঁর খেরোর খাতা থেকে কয়েকটা এ পর্যন্ত উদ্ধার করতে পেরেছি। তিনি সত্যি কি মিথ্যে বানিয়ে সব লিখেছেন কিনা তা জানি না, তবে বর্ণনাগুলি যে অদ্ভুত আর মামুলি ভুতুরে কাহিনীর সঙ্গে তার যে কোনো মিল নেই, এটুকু সবাইকেই স্বীকার বোধহয় করতে হবে। যে বিবরণ তুলে দিয়ে এই লেখাটা আরম্ভ করেছি, মেজকর্তা সেটা যেখানে বসে লিখেছেন সে আস্তানাটা তাকে বেশ কষ্ট করেই আবিষ্কার করতে হয়েছে। খবরটা এনেছিল তাঁর এক দালালি, কিন্তু সে ঠিক মতো ঠিকানাটা তাকে দিতে পারেনি। কোনো এক তীর্থস্থানের ভক্ত যাত্রীদের ভাড়া দেওয়ার জন্য নদীর ধারের কটা বাড়ি। বর্ণনা পড়ে নদীটা গঙ্গা আর তীর্থস্থানটা নবদ্বীপ ধাম বলেই মনে হয়। তবে কালটা তো বর্তমান নয়, কতকাল আগের তাও ঠিক করে বোঝাই শক্ত। নবদ্বীপের বদলে অন্য কোনো জায়গাও হতে পারে। বিশেষ করে জায়গাটারও বাড়িগুলোর ছন্নছাড়া অবস্থার কথা জেনে সেরকম একটুও সন্দেহ যে হয় না এমন নয়। মেজকর্তা তার নিজের সম্বন্ধে যেমন, জায়গাটার নাম ধামও তেমনই স্পষ্ট করে কোথাও কিছু দেননি, দেবার দরকারই বোধ করেননি মনে হয়। কারণ তার জানিয়ে কারবার সেই ভূত শিকারের ব্যাপারে এসব নাম ধাম একদিক দিয়ে অবান্তরই বটে। নাম টাম কিছু না জানলেও জায়গাটার বর্ণনা তিনি বেশ ভালো করেই দিয়েছেন। যা দিয়েছেন তা পড়লেই কেমন একটা অস্বস্তির সঙ্গে গাটা একটু ছমছম করে। সত্যি নদীর ধারের বাড়িগুলো খুব যে ভাঙাচোরা পোড়ো গোছের তা নয়, কিন্তু দেখলেই সেখানে মানুষজন কেউ থাকে বলে তো মনে হয় না। কেমন যেন ভুলে যাওয়া জায়গা, মানুষের স্মৃতি থেকে যা প্রায় মুছে যেতে বসেছে। বাড়িগুলোর ওই ভাবটা নদীর দিকের ঘাটগুলোর জন্যই আরো বেশি ফুটে উঠেছে মনে হয়। বাড়িগুলো ভাঙাচোরা তেমন না হলেও ঘাটগুলোর অবস্থা একেবারে শোচনীয়। কোন মান্ধাতার আমলে তৈরি হওয়ার পর থেকে সেগুলোতে কারও মেরামতের হাত পড়েনি বলে সাবেকি ঘাটের ইট পাথর নদীর পাড়ের কাদার মধ্যে ডুবে গিয়ে কোথাও কোথাও ঘাটের চিহ্নই গেছে লোপ পেয়ে। নেহাত
তীর্থস্থানের নামটা একেবারে মুছে যায়নি বলে ওই সব ঘাট ভেঙে 2-4 জন তীর্থযাত্রী পাণ্ডাদের সঙ্গে এখনো নদীতে স্নান করতে আসে। স্নান সেরে ফিরে যাওয়ার সময়ই নদীর দিক থেকে দেখলে বাড়িগুলো সমেত সমস্ত জায়গাটাকে জানা শোনা সব ভূগোল থেকে হারিয়ে যাওয়া কিছু বলে মনে হয়। বাড়িগুলো কিন্তু সব শূন্যপুরী নয়। সেরকম যাত্রী পেলে পাণ্ডারা এইসব বাড়িতেই 2-1 দিনের জন্য তাদের তোলে। এই যাত্রী বাড়িরই একটিতে মেজকর্তা যা খুঁজছেন তা পাবেন বলে তার দালাল আশ্বাস দিয়েছিল, কিন্তু ঠিক কোন বাড়িটি আসল তা চেনবার কোনো উপায় বলে দিতে পারেনি। তা যেমন পারেনি, নিজের বকশিসটাও সে তেমনই মুলতুবি রেখেছে মেজকর্তার সে বাড়ি সত্যি সত্যি খুঁজে পাওয়ার অপেক্ষায়। জোগাড় যন্তর করে তীর্থযাত্রী সেজে আসবার পর আসল বাড়িটা পাওয়া খুব সোজাই মনে হয়েছে মেজকর্তার। গোড়াতেই নিজে থেকে ভুতুরে কঠির খোঁজ চাইলে পাণ্ডারা মুখে কুলু পেটে তাকে পাত্তাই দিতে চাইবে না বুঝে যে পাণ্ডার হাতে নেহাত বরাত জোরে তিনি প্রথম পড়েছেন তার কাছে করাত কাটাবার একটা যাত্রীবাড়ি ছাড়া আর কিছুর কথা তিনি তখন বলেননি। তার নিজের আর কিছু বলার দরকারই হয়নি। তারপর বাড়ি একটা পাওয়ার পর আপনা থেকে যা সব হিতৈষী তার জুটেছে তারাই তার সমস্যা মিটিয়ে দেবে বলে মনে হয়েছে তার। দুঃখিনী সে তীর্থধামে তার মতন শাসালো মক্কেলের দেখা পাওয়াই যায় না বোধ হয়। তাকে হাত করবার জন্য বেশ একটু রেশারেশি চলেছে তাই, তবে সামনাসামনি নয়, একটু আড়ালে আবডালে একলা পাওয়ার সুবিধা নিয়ে। যার হাতে তিনি পড়েছেন সে কি একটা কাজে একটু সরে যেতেই তার সঙ্গী আরেক পাণ্ডা এসে জানিয়েছে সোজাসুজি, উঠলেন উঠলেন, শেষকালে এই কুটিতেই উঠলেন। কেন, এই কুটির হয়েছে কি? মেজকর্তাকে জিজ্ঞাসা করতে হয়েছে এবার। আর জবাব যা পেয়েছেন তাতে ভেতরের খুশিটা চেপে রাখাই শক্ত হয়েছে তার পক্ষে। নতুন পাণ্ডা আর ঢাক ঢাক গুড়গুড় না রেখে স্পষ্টই জানিয়েছে, আগে এখানে ওনারাই আসা যাওয়া করেন কিনা। ওনারা মানে? খুশি আর চাপতে না পেরে জিজ্ঞাসা করেছেন মেজকর্তা। এটা ভুতুরে বাড়ি বলছেন? বেশ বেশ। এ পাণ্ডা ঠাকুরকে বেশ কিছু বকশিস দিয়ে রীতিমতো হতভম্ব অবস্থায় বিদায় করে মেজকর্তা বরাত জোরে আসল বাড়িটাই পেয়ে গেছেন মনে করে বেশিক্ষণ খুশি কিন্তু থাকতে পারেননি। খুশি মনেই তার নিজের পাণ্ডাকে একটু চমকে দেবার জন্য বাড়িটার ভুতুরে বদনামের কথা বলায় সে একেবারে চিড়বিড়িয়ে উঠে আসামিকা ঠিক মতো শনাক্ত করেই বলেছে, ভুতুরে বাড়ি? কে বলেছে ভুতুরে বাড়ি? ওই ওই সুটকো ছুচোটা বলেছে তো। ভুতুরে ওর জিম্মায় ওই যাত্রী বাড়ি, এক রাত্রির কেউ তাই ওখানে বাস করে না। আর বাক্য ব্যয় না করে আগের পাণ্ডাকে আশাতীত প্রণামিতে যেমন অবাক তেমনি খুশি করে মেজকর্তা সেই সুটকো ছুচোটার যাত্রীকুটিতেই গিয়ে উঠেছেন তারপর। আর তাতে ভুল যে করেননি তার প্রথম প্রমাণ পেয়েছেন একটু বাদেই। সুটকো ছুচো পাণ্ডাই তার মালপত্র সমেত তাকে তার যাত্রীবাড়ির ওপরের কুঠুরিতে তুলে দিয়ে গেছিল। যাবার আগে নিজের নফরকে দিয়ে মেজকর্তার বিছানাটাও পাতিয়ে দিয়ে যেতে ভোলেনি। পাণ্ডা বিদায় নেবার পর মেজকর্তা একটু ভালো করে তার কুঠুরিটা দেখে শুনে নিয়েছেন। এমনিতে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নই বটে, তবে লম্বায় চওড়ায় মাপটা একটু চলনসই হলেও সমস্ত ঘরে একটি ছাড়া আর জানালা নেই। সে জানালাটিকেও ঘুলঘুলি বললেই যেন মানায়। সে জানলা দিয়ে নদীর দিকটা যেটুকু দেখা যায় তা দেখে বিছানার দিকে আসতে গিয়েই মেজকর্তাকে দাঁড়িয়ে পড়তে হয়েছে। তার বিছানাটা কেমন করে যেন গুটিয়ে যাচ্ছে। বিছানা অবশ্য তার নিতান্তই সাদাসিধে, শতরঞ্চির ওপর একটা চাদর, একটা কম্বল আর বালিশের বেশি কিছু নয়। সেই বিছানাটাই একদিক থেকে গুটিয়ে যাচ্ছে তার চোখের উপরে। না, হাওয়ায় উড়ে উল্টে আসা টাসা নয়, বেশ পাট করে গুছিয়ে টুছিয়ে রাখা। মেজকর্তা খুশি হয়ে মাথা নেড়েছেন। হ্যাঁ, আরম্ভটা ভালোই হচ্ছে, আশা হচ্ছে পরে আরো জমবে। মেজকর্তা গুটানো বিছানাটা আবার পেতে তার উপর বসে তার খেরোর খাতাটা খোলবার পর আরো খুশি হওয়ার মতন কিছু পেয়েছেন। নিচে থেকে ওপরে আসবার সিঁড়িতে কে এক বুড়ো যেন দম ফাটা হাঁপানি কাশি কাশতে কাশতে ঠুকঠুক করে ওপরে উঠে আসছে।
মেজকর্তা ফিরেও তাকাননি সিঁড়ির দিকে। খেরোর খাতার পাতায় এই ধরনের নতুন বৃত্তান্তের গোড়াপত্তনটুকু করতে করতে মাথা নিচু রেখেই বলেছেন, কে আপনি? এই কুঠির জিম্মাদারি নিয়েছেন কিনা জানি না, কিন্তু যেই হন ওসব বস্তা পচা মামুলি প্যাঁচ ছেড়ে ঝেড়ে কাশবেন আসুন। সিঁড়িতে হাঁপানির কাশি থেমেছে, কিন্তু সামনে ঝেড়ে কাশতে কেউ আসেনি। তার বদলে কুঠুরিটার এক দেয়াল থেকে আরেক দেওয়াল পর্যন্ত কিচকিচ করতে করতে কটা ছুঁচো যেন ছোটাছুটি করেছে কবার। ছুটতে গিয়ে তারা যেন মেজকর্তার গায়ের উপরই এসে পড়বে মনে হয়েছে। খেরো খাতাটা মুড়ে রেখে মেজকর্তা এবার খুক খুক করে হেসে বলেছেন, কে আপনি জানি না, কিন্তু আপনি কি চান বলুন তো? আমায় ভয় দেখাতে? ওইসব বাচ্চা কাঁদানো চালাকিতে ভয় পেয়ে আমি এ কুঠুরি ছেড়ে পালাও ভেবেছেন? এ কথার জবাবে ঠিক পেছনেই যেন গলা টিপে মারা কারো গোঙানি শোনা গেছে। মেজকর্তা মুখই ফেরাননি। কুঠুরিতে রেখে যাওয়া রেড়ির তেলের প্রদীপটার সলতেটা বাড়িয়ে দিয়ে চকমকি ঠুকে সেটা ধরাবার চেষ্টা করতে করতে বলেছেন, হয়েছে হয়েছে, খুব বাহাদুরি দেখিয়েছেন। এবার কি করবেন তাও আগে থাকতে বলে দিচ্ছি। প্রথমে হুড়মুড় করে সিঁড়িটাই যেন ভেঙে পড়ার শব্দ শোনাবেন, তারপর আমার ঘাড়ে আর কানের পেছনে যেন কার ঠান্ডা নিঃশ্বাস লাগাবেন, তারপর আরও ওইরকম কিছু ছেলে মানুষই কাণ্ড কারখানা করবেন, কিন্তু তাতে কিছু হবে না। আমি এখান থেকে নড়ছি না কিছুতেই। খানিকক্ষণ সব চুপচাপ। মেজকর্তা ততক্ষণে প্রদীপটা জ্বালিয়ে ফেলেছেন। তারপর বিছানায় গিয়ে খেরো খাতাটা খুলতে যাচ্ছেন, এমন সময় স্পষ্ট মানুষের গলায় শোনা গেছে, কি চাও তুমি? গলাটা হালকা নয়, বেশ ভারী, কিন্তু সেটা জবরদস্ত করবার চেষ্টায় একটু যেন কাঁপা মনে হলো মেজকর্তার। কাঁপুনিটা হিসেবের মধ্যে ধরেই মেজকর্তা নিজের গলাটা কড়া করেছেন। কি চাই আমি? চাই আপনার সঙ্গে একটু আলাপ করতে। চেহারাটা একবার বার করুন। না। ভুতুরে গলাটা যেন খেকিয়ে উঠেছে। তোমার আসপদ্দা তো কম নয়, তুমি আমায় চেহারা দেখাতে বলো। বেশ, বলেছেন মেজকর্তা। আমার অনুরোধটা যদি আস্পর্ধা মনে হয় তাহলে দেখা দেবেন না, কিন্তু আমায় মিছামিছি আর বিরক্ত করবেন না। আমার এখন রাত জেগে এই খাতায় কিছু লেখার আছে। না না। ভুতুরে গলাটা এবার করার চেয়ে যেন কাতরই বেশি মনে হয়েছে। তোমায় যেতেই হবে এখান থেকে, আর আজই, এক্ষুনি। না গেলে কি করবেন আপনি? মেজকর্তা একটু বিরক্ত হয়েই বলেছেন, ঘাড় মটকাবেন আমার? তাই চেষ্টা করে দেখুন। ভূতেরা এটা সেটা একটু আধটু নাড়াচাড়াই করতে পারে, তার বেশি যা শাসায় তা ওদের বারফাট্টাই। এখন যান, এখনো সাত থাকে তো এখনো কিছু ফন্দি করুন ভয় পাওয়াবার। খানিকক্ষণ আবার সব চুপচাপ। কোনো ভুতুরে কাণ্ড দেখা যায়নি তার মধ্যে। তারপর সেই গলা আবার শোনা গেছে, এবার একটু করুন। একটা কথা শুনবেন? আবার এলেন জ্বালাতে। মেজকর্তা একটু নরম গলাতেই বলেছেন, কিন্তু এখন আবার শুনছেন কেন? ওপারে যখন গেছেন তখন বয়সে তো বড় হবেনি। আমায় তুমিই বলুন। বলছিলাম কি, ভুতুরে গলায় মিনতির সুরেই শোনা গেছে, তুমি তো এখানে নতুন, তোমার কাছে এ বাড়িও যা পাশের বাড়িও তাই। সেখানে একটা ঘর আছে এর চেয়েও অনেক ভালো, আর সেইটাতেই তুমি যাও। কেন? মেজকর্তা গরম হয়েছেন এবার। সেখানে যেতে বলছেন কেন? তা ভুতুরে গলাটা দুবার আমতা আমতা করে তারপর করা হয়েছে। তা বলতে পারবো না। তাহলে আমিও এখান থেকে নড়ব না। মেজকর্তা কড়া মেজাজে বলেছেন। যান, আর একটা কথাও আপনার শুনতে চাই না। ভুতুরে গলাটা ক্ষোভে অপমানেই নিশ্চয়ই চুপ হয়ে থেকেছে বহুক্ষণ। তারপর সে কিন্তু শেষ পর্যন্ত পারেনি। প্রদীপের শিখাটা এধার ওধার একটু হেলিয়ে আবার একটু মনোযোগ টানবার চেষ্টা করতে মেজকর্তা ধমক দেবার পর যা হয়েছে তা মেজকর্তার খেরোর খাতা থেকেই তুলে দিচ্ছি। মেজকর্তা লিখেছেন, ধমকটা দেবার পর কিছুক্ষণ আবার সব নিঝুম। তারপর প্রায় কাঁদো কাঁদো সুরে সেই ভুতুরে গলার মিনতি, দোহাই তোমার, এ কুঠুরিটা তুমি ছেড়ে দাও, আমার কথা রাখো। কিন্তু কেন?
কড়া গলাতেই বললাম, কেন এ কুঠুরি আমায় ছাড়তে বলছেন তা আগে শুনতে চাই। মানে মানে বেশ তোতলা হয়ে গেল ভুতুরে গলাটা। তা বলতে আমার লজ্জা করে। ওসব লজ্জা টজ্জা বুঝি না। আবার ধমক দিলাম, কেন এ ঘর আমায় ছাড়তে বলছেন তা বলতে হবে। ঘর আমি ছাড়ব কি না তা বিচার করব আপনার কথা শুনে। খানিক আবার চুপচাপ। তারপর প্রায় ফিস করে শোনালো সেই ভুতুরে গলা, তোমায় এ ঘর এখন ছাড়াতে না পারলে আমার মাথা কাটা যাবে। মাথা কাটা যাবে আপনার? হাসবো না রাগ করব বুঝতে না পেরে ধমকের সুরেই বললাম, আপনার আবার মাথা আছে নাকি যে কাটা যাবে? ওই মানে। ভুতুরে গলা থতমতো খেয়ে যেন কবার ঢোক গিলে বললে, ওটা কথা বলার পুরনো অভ্যেসের দোষ। মাথা কাটা যাবে মানে আমার জাত যাবে। না না থুড়ি মানে। ভুতুরে গলা বেশ ফাঁপড়ে পড়ে আবার তোতলা হয়ে ওঠাতে নিজেই কথাটা জুগিয়ে দিলাম, আপনি বলতে চাইছেন আপনাদের ওপারের সমাজে আপনার মান থাকবে না, সবাই ছিছি করবে? ভাষা সংকট থেকে এমন করে উদ্ধার করায় ভুতুরে গলা কৃতজ্ঞতায় গদগদ হয়ে উঠল। হ্যাঁ ঠিকই বুঝেছ, আজ তোমাকে এবারই না ছাড়াতে পারলে আমার নামটাই কাটা যাবে ওদের খাতা থেকে। এমনিতেই আমার নামের পাশে ঢেরা পড়েছে অনেক। কেন ঢেরা পড়েছে? কথার মাঝখানেই বাধা দিয়ে বললাম, আপনি ওপারের পক্ষে একেবারেই অকর্মা, তাই তো? কারো পিলে টিলে চমকানো গোছের কিছুই পারেন না। হ্যাঁ হ্যাঁ। করুণ হয়ে উঠল ভুতুরে কণ্ঠ। ভয় টয় কাউকে দেখাতে গেলে আমি কেমন বেসামাল হয়ে যাই। আমার কেমন সব চালের ভুল হয়ে যায়। যা বদনাম আমার হয়েছে তাতে আজ তোমায় এ ঘর না ছাড়াতে পারলে আমাকেই ওরা এখান থেকে তাড়িয়ে দেবে। কোথায় আবার এখন নতুন ডেরা খুঁজে পাবো বলো তো? দিনকাল যা হচ্ছে, পোড়ো বাড়িটারি কোথাও থাকছে কি আর? তোমরাই যেটুকু পারো মেরামত করে ছাগল ঘোড়ার মতন গাদাগাদি করে ঢুকে পড়ছো। অনেক দুঃখে হাউ হাউ করে বলে ফেলা কথাগুলো শুনে মায়াই হলো একটু। বললাম, বেশ, আমি ছেড়েই যাচ্ছি এ কুঠুরি, কিন্তু তার আগে আপনার চেহারাটা দেখান। চেহারা দেখাবো? ভুতুরে গলাটা রাগ দুঃখ মিলিয়ে ঝাঁঝিয়ে উঠল। খুব দয়া করলে আমায়। জানো আমাদের চেহারা দেখানো মানে কি? তোমাদের ওখানকার ভাষায় রক্ত জল হয়ে যাওয়া যাকে বলে। তাও খুশি মতন চেহারা ফোটানো যায় কি? আমার মতন হিজিপেজিদের বরাদ্দ বছরে মাত্র 3 বার। আমার 3 বারই খরচ করে ফেলেছি। শেষের কথাটা বলতে বলতে ভুতুরে গলাটা যেন দুঃখে হতাশায় ধরে এলো। মায়াটা আরো বেশিই হলো এবার। নরম গলাতেই বললাম, আচ্ছা দেখা দিয়ে আপনার কাজ নেই, শুধু এপারে ডিঙিয়ে আসবার আগে আপনার নাম ধাম পরিচয়টা দিন। নাম ধাম পরিচয় জানতে চাইছ? ভুতুরে গলাটার খুব উৎসাহ টের পাওয়া গেল না। আমার নাম হলো রণছোড়লাল। বেশ অবাক হয়েই বলতে হলো, কি নাম বললেন? রণছোড়লাল? ও আবার কি নাম? ও হলো রাজপুত নাম। ভুতুরে গলাটা এবার জোরালোই শোনালো। তা রণছোড়জি, এবার না জিজ্ঞাসা করে পারলাম না, নিজেদের রাজস্থান ছেড়েই বাংলাদেশে এসেছিলেন কেন? লোটা কম্বল নিয়ে লগ্নির কারবার করতে? না না। রণছোড়জি গরম হয়ে উঠলেন। আমরা রাজপুত ক্ষত্রি, লগ্নির ব্যবসা করব আমি মানসিংহের সঙ্গে যুদ্ধ করতে এসেছিলাম। তারপরে এই পথে প্রতাপাদিত্যকে ধরে নিয়ে যাওয়ার সময়। থামুন, প্রচণ্ড ধমক দিয়ে বললাম, সব ঝুট বলছেন। প্রতাপাদিত্যকে মানসিংহ ধরা তো দূরের কথা, হারাতেই পারেনি। আর মানসিংহের দেশে ফেরার পথও এটা নয়। তাই নাকি? জাল রণছোড়জি একেবারে কেঁচো হয়ে বললেন, আমারই ভুল হয়েছে তাহলে। মানে? আবার ধমক দিয়ে বললাম, ওসব মানে টানে ছেড়ে ঠিক করে বলুন তো আপনার পরিচয় কি ছিল? হ্যাঁ হ্যাঁ। ভুতুরে গলা মিনমিন করে জানালো, আমার আর একটা পরিচয়ও ছিল। পরিচয়? কড়া গলায় জানতে চাইলাম। আমি মানে আমি ভবানী পাঠক ছিলাম।
কি ছিলেন? হেসে উঠব না ধমক দেব ঠিক করতে পারলাম না। ভবানী পাঠক। ভুতুরে গলা আবার একবার সতেজ। সেই বিখ্যাত ডাকাত ভবানী পাঠক যে এইখানে সাহেবদের সঙ্গে লড়ে মরেছিল। আপনি ছিলেন ভবানী পাঠক? এবার সত্যি জ্বলে উঠলাম। ভবানী পাঠকের ডাকাতির অঞ্চল এটা নয়, আর তিনি সাহেবদের সঙ্গে লড়াইও মারা যাননি। তিনি দ্বীপান্তর খেটে ফিরে রীতিমতো বৃদ্ধ বয়সে মারা গেছিলেন। তাই বুঝি? জাল রণছর সিং আরো মেকি হতাশ করুণ সুরে বললেন, আমার যে কি হয়েছে, যা পড়েছি শুনেছি, আর নিজে যা যা ছিলাম সব কেমন গুলিয়ে জট পাকিয়ে গেছে। কোনটা যে ঠিক নিজেই জানি না। এখন কি উপায় আমার হবে? তুমি আর কি আমায় বিশ্বাস করে এ কুঠুরি ছাড়বে? কি যে আবার ভাগ্যে তারপর আছে। ছন্ন ছাড়া হয়ে কোনো চুলায় কি আর তারপর জায়গা পাবো? নিজের নামটা শুদ্ধ সব গুলিয়ে ফেলা ভূতমশাইয়ের এই বুক ফাটা হা হুতাশের মধ্যেই নিজের বিছানাপত্র একটু গুছিয়ে নিয়েছিলাম। তার আক্ষেপ শেষ হতেই দাঁড়িয়ে উঠে বললাম, আপনার কোনো ভাবনা নেই, আমি এ ঘর ছেড়েই যাচ্ছি। আর এখনই। শুধু যাচ্ছি না, আপনার দৌড় বাড়াবার জন্য একেবারে আর্তনাদ করতে করতে পড়ি কি মরি করে সিঁড়ি দিয়ে নেমে পালাচ্ছি। যা বলেছিলাম তাই করেছি। অভিনয়টা ভালোই হয়েছিল নিশ্চয়ই, কারণ আমার চিৎকারে আমার চেনা দুই পান্ডা তো বটেই। পান্ডা পাড়ার প্রায় সবাই ছুটে এসে মাথায় জল টল দিয়ে হাওয়া করে আমায় সুস্থ করেছে। আশা করি ভুলো মন ভূতমশাই নিজের জ্ঞাতিগোষ্ঠীর কাছে ভালো রকমই কলকে পেয়েছেন এখন। মেজকর্তার খেরোর খাতার লেখা ওখানেই শেষ। কোনো ধূর্ত রসিক ভূত তাকেই বোকা বানিয়ে নাচিয়েছে, না তিনি নিজেই আমাদের মতন ভাবী পাঠকদের নিয়ে একটু মজা করবার প্যাঁচ করে গেছেন এ গল্পে, তা ঠিক করে বলার ক্ষমতা আমার অন্তত নেই। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।